Hello students, welcome to our YouTube channel The Physics Lover 2.0. আজকে আমরা যেটা করব দৃঢ় বস্তুর ঘূর্ণন যে চ্যাপ্টারটা আছে ক্লাস 11 এর দৃঢ় বস্তুর ঘূর্ণন ছায়াবুকের 476 পাতায় যে অনুশীলনীটা আছে ছায়া প্রকাশনী বইয়ের সেই বইয়ের আমরা পার্ট 1 অর্থাৎ প্রথম 1 থেকে 10টা অঙ্ক আমরা এখানে করব। ঠিক আছে, তো কি বলছে এখানে? বলছে যে প্রথম কোশ্চেন আমাদের যেটা বলছে কৌণিক ভরবেগ এল ভেক্টর। প্রথম কোশ্চেন কি বলছে যে কৌণিক ভরবেগ ভরবেগ এল ভেক্টরের ভেক্টর রূপ কি হবে? তো এল ভেক্টরের ভেক্টর রূপ কি হবে? তো আমাদের এটা যদি দেখি আমরা বইতে লেখা আছে তা কি হয়, রৈখিক ভেক্টরের সঙ্গে সম্পর্ক যেটা আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এটাই আমাদের অ্যান্সার হবে। আর ভেক্টর ক্রস পি ভেক্টর, যেখানে পি ভেক্টর হচ্ছে রৈখিক ভরবেগ আর এল ভেক্টর হচ্ছে কৌণিক ভরবেগ। আর কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের মধ্যে এটাই কিন্তু আমাদের সম্পর্ক। এল ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। একটা জিনিস বলি, এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর হচ্ছে, এখান থেকে যেটা বলবো সেটা হলো আমরা অন্য সূত্র যদি আমরা দেখি তাহলে সেটা কি হয়েছিল, সেখানে আমাদের হয়েছিল বেসিক্যালি যেটা হয় এখান থেকে যে আমাদের আর ভেক্টরের সঙ্গে আমরা যদি ভি ভেক্টর বের করি, ভি ইজ ইকুয়াল টু কি আর ওমেগা, আর ভেক্টর ক্রস ওমেগা ভেক্টর ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হয়, অর্থাৎ এটা একটা রৈখিক বেগ। এটা কি বলা হয়? এটা রৈখিক বেগ বলা হয়, এটাকে বলা হয় কৌণিক বেগ। কিন্তু এক্ষেত্রে কিন্তু উল্টো, আগে কিন্তু কৌণিক তারপরে কিন্তু হচ্ছে রৈখিক। ঠিক আছে, এটা কিন্তু এক্ষেত্রে উল্টো হচ্ছে, এটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী। তাই এটা এই কোশ্চেনে কিন্তু পরীক্ষায় প্রায় দেয় এবং দেওয়ার সম্ভাবনাও থাকে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি বলছে, যদি একটা ঘূর্ণায়মান বস্তুর উপর টর্ক ক্রিয়া না করে এবং বস্তুটির জড়তা ভ্রামক আই কমে যায়, তাহলে বস্তুটির কৌণিক বেগ ওমেগার মান এমনভাবে বাড়বে যাতে কি হয়, নিজের কোন সম্পর্কটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। তা কি বলতে পারি আমরা এটা, যদি কোনো বস্তুর উপর আমরা কি করব, যদি কোনো বস্তুর উপর আমরা যদি টর্ক প্রয়োগ না করি তাহলে কি হবে, আমরা অ্যাকচুয়ালি নিউটনের দ্বিতীয় ফার্স্ট ল যেটা ছিল আমরা যদি এটা মনে করি তাহলে কি হয়, বলছে যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু বস্তুটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে, তাই তো? অর্থাৎ আমি যদি নিউটনের দ্বিতীয় গতিচিত্র দেখি সেখানে বলা হয়েছিল কি, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার কিন্তু পৃষ্ঠ বলের সঙ্গে সমান হয়, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ বাই টি সমান কি হয়, এফ হয়। এটাই আমাদের নিউটনের প্রথম যে গতিচিত্র, নিউটনের সেকেন্ড যে গতিচিত্র ছিল আমাদের সেটা বলে এটা বলেছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন যদি কোনো বস্তু যদি আমরা ভরবেগ প্রয়োগ মানে বল যদি না প্রয়োগ করি, আমি আগে বলটা দিয়ে বলি, বল প্রয়োগ না করা মানে কি, এম ভি মাইনাস এম ইউ সমান সমান 0, তার মানে এম ভি সমান সমান এম ইউ, অর্থাৎ ভরবেগের কোনো রকম পরিবর্তন হবে না, অর্থাৎ ভরবেগ সংরক্ষণ থাকবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি আবর্ত গতির ক্ষেত্রে বা ঘূর্ণন বা বৃত্ত গতির ক্ষেত্রে যদি আমরা টর্কের কথা বলি, বলের যারা যদি টর্ক প্রয়োগ না করি, কোনো বস্তু যা বৃত্তপথে ঘুরছে সেই বস্তুর যদি আমরা টর্ক প্রয়োগ না করি তাহলে কিন্তু সেক্ষেত্রে তার কৌণিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেটা কিন্তু সংরক্ষিত থাকবে। ঠিক আছে, এবং তার মানে কি, তার মানে তার যদি কৌণিক ভরবেগ যদি সংরক্ষিত থাকে তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি, আই ওমেগা কিন্তু তার সংরক্ষিত থাকবে, আই ওমেগা যেগুলো সংরক্ষিত থাকবে। মানে এক্ষেত্রে আমরা বলতে পারি এম ভি অর্থাৎ ভর ইন্টু বেগ, অর্থাৎ ভরবেগ কি হয় এক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, ভরবেগ কি হবে এক্ষেত্রে কনস্ট্যান্ট। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আই ওমেগা কি হবে, কনস্ট্যান্ট। আমি যদি বলি এক্ষেত্রে যে আমরা জানি কি, আমরা যদি কৌণিক হচ্ছে আমাদের যদি বৃত্ত গতি এবং যে রৈখিক গতি এই দুটোর মধ্যে যদি রিলেশন আমরা করি তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এম মানে অ্যাকচুয়ালি এম এর সমতুল্য রাশি হচ্ছে আই এবং ভি এর সমতুল্য রাশি হচ্ছে ওমেগা, আই ওমেগা ইজ ইকুয়াল টু তো কনস্ট্যান্ট হবে, সে একই জিনিসই তো বললাম, তাই না? তাই বলা হচ্ছে রৈখিক বেগের ক্ষেত্রে যদি আমাদের যদি ভরবেগ সংরক্ষিত থাকে তাহলে কৌণিক বেগের ক্ষেত্রেও কিন্তু কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে যদি এক্ষেত্রে টর্ক প্রয়োগ না করা হয়। ক্লিয়ার? তো এখানে আমরা ওটাই করলাম, আই ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে কনস্ট্যান্ট, এটা কিন্তু আই এম বি এর সঙ্গে কিন্তু সমান। ঠিক আছে, যদি আমরা সমতুল্য রাশি হিসেবে দেখি তাহলে এম এর সমতুল্য রাশি আই আর ভি এর সমতুল্য রাশি হচ্ছে ওমেগা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, আই ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। তো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে, কোশ্চেন নাম্বার 3 বলেছে। কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, বলছে সমবৃত্ত গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক ভরবেগ এল। কি বলেছে, সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক ভরবেগ বলেছে এল। এখন বলছে যদি কণাটির কম্পাঙ্ক যদি আমরা দ্বিগুণ করি, যদি কম্পাঙ্ক যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে বলছে গতিশক্তি অর্ধেক করে দেওয়া হয় তাহলে তার কৌণিক ভরবেগ কি হবে। ঠিক আছে, সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক ভরবেগ বলছে এল, যদি কণাটির কম্পাঙ্ক অর্থাৎ আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট আমাদের কি কি আমাদের মেটেরিয়াল দিয়েছে অঙ্কের মধ্যে কি কি জিনিসপত্র দিয়েছে দেখা যাক। বলছে যে এখানে আমাদের বলছে কৌণিক ভরবেগ এল বলে দেওয়া আছে, খুব ভালো কথা। আর কি বলে, যদি কণাটির কম্পাঙ্ক দ্বিগুণ হয়, অর্থাৎ এন এর মানে বলেছে কম্পাঙ্ক দ্বিগুণ কত সেটা দেখছে, রিলেশনটা তাকে খুঁজতে হবে।
আর গতিশক্তি বলেছে যেটা গতিশক্তিকে আমরা ই দিয়ে লিখি, এই গতিশক্তি। যদি গতিশক্তি বলে দেওয়া তার মানে বলছে কৌণিক ভরবেগের মান কত হবে, অর্থাৎ আগে আমাদের দেখতে হবে এই তিনটির মধ্যে রিলেশনটা কি আছে। এই তিনটির মধ্যে রিলেশনটা যেটা আছে যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাই কৌণিক ভরবেগ ইকুয়ালটা আমরা কি জানি, আমরা যদি এখানে লিখি কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কি, আমরা একটু আগে লিখলাম, একটু আগে এখানে লিখেছিলাম আই ওমেগা। কৌণিক ভরবেগ মানে কি আই ওমেগা লিখতে পারি। আবার আমরা ওমেগা মানে কি জানি, আমরা যে আমাদের বইতে জানি পর্যায়কাল লেখা আছে, কৌণিক কম্পাঙ্ক যেখানে লেখা কৌণিক বেগ তার তলায় লেখা আছে পর্যায়কাল কম্পাঙ্ক সব লেখা আছে, ওখানে একটা সূত্র আছে 2πn, ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু 2πn। তাহলে এখানে ওমেগা জায়গায় 2πn বসিয়ে দিই, তাহলে আই ইনটু কত হবে 2πn, তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু 2πn। আবার আমরা যদি আবর্ত গতিশক্তি যদি আমরা দেখি, আবর্ত গতিশক্তি কি হয়, আবর্ত যদি আমরা সমবৃত্ত গতির ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে গতিশক্তি মানে কিন্তু আবর্ত গতিশক্তি, এটা হলো আবর্ত গতিশক্তি। ই সমান সমান আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু যদি আমরা দেখি তাহলে আমরা জানি যে ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, এটা কিন্তু আমরা জানি। তাহলে এটাকে যদি একটু আমরা ভেঙে লিখি তাহলে কি পাবো, হাফ আই ওমেগা ইনটু ওমেগা, এটা লিখতে পারি হাফ আই ওমেগা ইনটু ওমেগা। তাহলে এখান থেকে আমরা আর কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো হাফ, হাফের জায়গায় থাক, আই ওমেগা মানে কি, আই ওমেগা মানে তো এল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল ইনটু ওমেগা মানে কি, ওমেগা মানে 2πn, 2πn বসিয়ে দিলাম। বোঝা গেল কি করলাম, তাহলে হাফ ইনটু এল ইনটু 2πn বসিয়ে দিলাম, ই সমান সমান, তাই তো। তাহলে এখান থেকে যদি আমরা হাফ হাফ কেটে দিই তাহলে কি হবে, তাহলে আমাদের হবে হচ্ছে এল পাই এন, কি সমান ই সমান, কিন্তু তাহলে ই সমান কি বললাম আমরা এল ইনটু পাই ইনটু এন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে যদি আমরা মান বের করার চেষ্টা করি তাহলে এল এর মান এখান থেকে কত হবে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এল এর মান বের করার চেষ্টা করি তাহলে কি পাবো আমরা সেটা দেখতে হবে এখান থেকে। তো এখান থেকে যদি আমরা এল ইকুয়াল টু লিখি তাহলে কি হবে, এল ইকুয়াল টু হবে হচ্ছে ই বাই হচ্ছে পাই এন, ই বাই পাই এন, এটা আমরা পাবো। এখন আমাদের বলেছে কি, এখন আমাদের এই রিলেশনটা আমরা পেলাম যে আমাদের বের করতে বলেছে কৌণিক ভরবেগ কত হবে, কৌণিক ভরবেগের মান ই বাই পাই, এটা নরমাল রিলেশন। মানে এই রিলেশনে আমাদের বলেছে যে গতিশক্তি সেটাকে কি করা হচ্ছে, সেটাকে অর্ধেক করছে, অর্থাৎ নরমালি এখন আমাদের যে গতিশক্তি যখন কম্পাঙ্ক যখন দ্বিগুণ করছি তখন আর সেটা এন ড্যাশ হয়ে যাচ্ছে, এন ড্যাশ মানে কি এন 2 ইন্টু এন, এন ড্যাশ এর মান। আবার নতুন যে গতিশক্তি পাবো আমরা যখন গতিশক্তি অর্ধেক করার সময় তাহলে ই ড্যাশ পাবো, ই ড্যাশ মানে কি ই এর অর্ধেক, ঠিক আছে। এটাই আমাদের হবে, এটা যদি আমাদের হয় তাহলে এখন নতুন যে ভরবেগ আমরা নতুন একটা কৌণিক ভরবেগ পাবো, তাহলে এল ড্যাশের মান কত হবে, এল ড্যাশ মানে আমরা বলতে পারি ই ড্যাশ বাই যে পাই ইন্টু এন ড্যাশ, এটা বলতে পারি আমরা পাই ইন্টু এন ড্যাশ। তাহলে আমরা ই ড্যাশের মান এখান থেকে বসাতে হবে, ই ড্যাশ মানে কত, ই ড্যাশ মানে হচ্ছে ই বাই 2, ওকে বসিয়ে দিলাম। আর এখান থেকে পাই ইন্টু কত হবে এন ড্যাশ, এন ড্যাশ মানে হচ্ছে 2n, এন ড্যাশ মানে কত 2n বসিয়ে দিলাম। এখন কি হবে, এখন এই দুইটাকে তলায় লাভিয়ে দিতে হবে। এখন দুইটা যদি তলায় লাভিয়ে দেওয়া যায় তাহলে কত হবে, এই দুই আর এই দুই মিলে 4, 1/4 আগে চলে আসবে, ইন্টু কত হবে ই বাই পাই এন, এটা লিখতে পারি। আবার ই বাই পাই এন মানে কিন্তু আবার নর্মাল এল, তার মানে কত হচ্ছে এল বাই 4, মানে এল বাই কত হচ্ছে 4, বোঝা গেল। তাহলে এল বাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার হবে, এল বাই 4 কি হবে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। কি আছে এল বাই 4, এল বাই 4 মানে কত, এল বাই 4 মানে হচ্ছে 0.2, এল বাই 4 মানে 1/4, 1/4 মানে 0.25, তার মানে 0.25 এল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 0.25 এল এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এটা হচ্ছে অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার, এটা হলো কোশ্চেন নাম্বার 3। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 4 এ কি বলছে। কোশ্চেন নাম্বার 4, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলছে। কোশ্চেন নাম্বার 4 এ বলছে একটা ঢিলকে একটা ভারী দড়ির প্রান্তে বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, ঢিলটির কৌণিক ভরবেগ বলেছে এল, ভালো কথা, ঢিলটির কৌণিক ভরবেগ বলেছে এল, যে কৌণিক বেগ একই রেখে অর্থাৎ ওমেগার কথা এখানে বলছে, তো ওমেগাও লিখে দিলাম। কৌণিক বেগ একই রেখে দড়ির দৈর্ঘ্য অর্ধেক করে দিলে কৌণিক ভরবেগ কত হবে। দড়ির দৈর্ঘ্য বলছে মানে কি, আগে দড়িটা যদি এই পরিমাণ লম্বা হয়, এখন দড়িটাকে এই পরিমাণ লম্বা করে এইভাবে ঘোরানো হচ্ছে, এখন কিন্তু দড়িটা অর্ধেক করে এখান থেকে এইভাবে ঘোরানো হচ্ছে। তাহলে আমার যদি ব্যাসার্ধ হয় বৃত্তের, তাহলে ব্যাসার্ধকে অর্ধেক করা হচ্ছে, দড়ির দৈর্ঘ্য মানে তো সেটা ব্যাসার্ধ অ্যাকচুয়ালি, তাহলে এখানে কি করা হচ্ছে ব্যাসার্ধকে অর্ধেক করা হচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে। ব্যাসার্ধ অর্ধেক করে দ্বিগুণ করে সেটা পরে দেখছি, আগে আমাদের যেটা লাগবে সেটা লিখেছি, সেটা হলো ব্যাসার্ধ আর, বোঝা গেল। এই তিনটে জিনিসের মধ্যে আমার রিলেশন বের করতে হবে। কি করে পেতে পারি তিনটে জিনিসের রিলেশন, তো আমরা যেটা জানি সেটা হলো এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, ওকে। তাহলে আই মানে কি, আই মানে আবার এম আর স্কোয়ার ওমেগা, আই মানে এম আর স্কোয়ার, ঠিক আছে। আই মানে জড়তা ভ্রামক,
তার মান হচ্ছে এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, আই মানে জড়তার ভ্রামক যার মান হচ্ছে এম আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে এম আর স্কোয়ার বসালাম, তাহলে এল মানে কত পেলাম? এল মানে পেলাম হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা, এটা হচ্ছে এল এর মান। বোঝা গেল? এল এর মান তাহলে কত? এম আর স্কোয়ার ওমেগা। ওকে, তাহলে আমরা এখন কি করবো? আমরা এখন বলেছি ব্যাসার্ধের দৈর্ঘ্য কি করেছি? আমরা অর্ধেক করে দিচ্ছি, ওমেগায় কি রাখছি, ওমেগা যা ছিল তাই। এখন কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হচ্ছে? সে আর ড্যাশ হয়ে যাচ্ছে এবং তার মান হয়ে যাচ্ছে কত? আর বাই টু, অর্থাৎ ব্যাসার্ধের আগের ব্যাসার্ধের অর্ধেক। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি এল এর মান তো চেঞ্জ হবে, এখানে তো আর যদি চেঞ্জ হয় তাহলে এলও তো চেঞ্জ হবে। এল চেঞ্জ হয়ে কি হবে? আমাদের এল ড্যাশ হয়ে যাবে। এল ড্যাশ সমান কি লিখতে হয় তাহলে আমরা? এম আর ড্যাশ তার স্কোয়ার ইন্টু ওমেগা, এই হওয়া উচিত, কারণ ওমেগা তো সেম আছে। আর একই বস্তু ঘোরানো হচ্ছে মানে কি ভরও একই আছে। তাহলে এম আর মানে কত? আর মানে হচ্ছে আর বাই টু তার হোল স্কোয়ার ইন্টু ওমেগা, তার মানে এম আর স্কোয়ার ওমেগা বাই কত? 2 এর স্কোয়ার করলে 4, এটা মানে এল। তাহলে এল বাই 4 অ্যান্সার আমাদের। এম আর স্কোয়ার ওমেগা মানে এল, তাহলে এল বাই 4 হবে এটা। ঠিক আছে? তাহলে এল বাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 4। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে। টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কের মতো একই ধরনের সম্পর্ক কাদের মধ্যে আছে? আচ্ছা, টর্ক, টর্ক মানে একটু আগে বললাম টর্ক কিন্তু প্রযুক্ত বলের সঙ্গে প্রায় সমান, যেটা আমি কোশ্চেন নাম্বার 2 এ বলেছিলাম। কোশ্চেন নাম্বার 2 আমি কিন্তু বলেছিলাম যে টর্ক কিন্তু প্রযুক্ত বলের সমতুল্য রাশি। টর্কটা কার সমতুল্য রাশি? প্রযুক্ত বল। প্রযুক্ত বলের যা কাজ টর্কের কাজও তাই। ঠিক আছে? আরেকটা কি বলেছে? আরেকটা বলেছে কৌণিক ভরবেগ। আমরা একটু আগে বললাম কৌণিক ভরবেগ, প্রথম অঙ্কটা অ্যাকচুয়ালি এটা। কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ কিন্তু রৈখিক মানে কৌণিক ভরবেগ যেটা, সে রৈখিক ভরবেগের সঙ্গে সমতুল্য রাশি। তাহলে বলতে পারি আমরা টর্কের সঙ্গে সমতুল্য রাশি কি আছে? কোশ্চেন নাম্বার 5 টর্কের সঙ্গে সমতুল্য রাশি কি বললাম? বল। তাহলে টর্কের সমতুল্য রাশি। আর একটা বলেছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ ওটার সমতুল্য রাশি কি আছে? কৌণিক ভরবেগের সমতুল্য রাশি, কৌণিক ভরবেগের সমতুল্য রাশি আছে আমাদের রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ। এখন এই দুটো অপশন কোথায় আছে সেটা আমাদের এখন খুঁজতে হবে। কোথায় আছে এই দুটো অপশন? বলছে যে বল এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। ওকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বলছে বল এবং হচ্ছে ভরবেগ, বল এবং ভরবেগ ও রৈখিক ভরবেগ একই জিনিস, বল এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। নেক্সট কোশ্চেন কি বলছে? একটা বড় চাকতির জড়তা ভ্রামক 100 গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার, গ্রাম সেন্টিমিটার স্কয়ার। চাকতিতে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে আবর্তন করলে চাকতির আবর্ত গতিশক্তি কত হবে? ঠিক আছে? আবর্ত গতিশক্তি বের করতে বলেছে। আবর্ত গতিশক্তি আমরা এই সূত্রটা আগে একবার ইউজ করেছি। আবর্ত গতিশক্তির অঙ্ক কোশ্চেন নাম্বার 6 কি বলছে? তাহলে আবর্ত গতিশক্তি যদি আমরা বের করি তাকে আমরা ই দিয়ে বলি। এটাকে লিখলাম হাফ বাই ওমেগা স্কয়ার। মনে আছে? আগের একটা কোশ্চেনে লিখলাম। কোন কোশ্চেনটাই? কোশ্চেন নাম্বার 3 এ করেছিলাম। কোশ্চেন নাম্বার 3 এ আমরা বলেছিলাম ই ইজ ইকুয়াল টু আবর্ত গতিশক্তি ই ইজ ইকুয়াল টু হাফ বাই ওমেগা স্কয়ার। সূত্রগুলো এখানে মনে রাখতে হবে। এই সূত্রগুলোতে এখানে অঙ্ক অ্যাকচুয়ালি এই দৃঢ় বস্তুর ঘূর্ণন যে চ্যাপ্টারটা এবং এর আগে স্থিতিবিজ্ঞান যে চ্যাপ্টার আছে, এগুলো অনেকটা ওই এটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেসিক্যালি আমাদের রৈখিক ভরবেগ এবং ওই রৈখিক যে চ্যাপ্টারটা মানে প্রথম দিকে যে চ্যাপ্টারটা আছে আমাদের একমাত্রিক গতি, সেই একমাত্রিক গতি চ্যাপ্টারের অঙ্ক আছে এর মধ্যে, মানে ওই চ্যাপ্টারটা আমাদের লাগবে। এবং আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আবর্ত মানে বৃত্তীয় গতি যে চ্যাপ্টারটা আছে আমাদের, এই দুটো চ্যাপ্টারের অঙ্ক কিন্তু এখানে অনেকগুলো জিনিস কিন্তু এখানে আছে। ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। তো কি বলে? ইজ ইকুয়াল টু হাফ বাই ওমেগা স্কয়ার। এখানে আমাদের কি বলে? জড়তার ভ্রামক বলে দিয়েছে কত? 100। তাহলে এখানে সরাসরি মান বসিয়ে দিই। তাহলে হাফ ইন্টু কত বলছে? আই এর মান কত? 100, সবচেয়ে সহজ অঙ্ক এটা। এবং ওমেগার মান বলছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগার মান বসিয়ে দাও 2 এর স্কয়ার। তাহলে কত হবে? হাফ ইন্টু 100 ইন্টু 2 এর স্কয়ার মানে কত? 2 এর স্কয়ার মানে 4। ঠিক আছে? তাহলে হাফ ইন্টু 4 মানে কত হবে? হাফ ইন্টু উত্তর কত আছে এটার? বিয়োগে। তাহলে হাফ ইন্টু 4 মানে কাটাকাটি করো 2 মানে যে 200, 100 দুগুণ 200। তাহলে একক হবে আর, কারণ আগেটা গ্রাম সেন্টিমিটার আছে, তাই তো এটা হবে আর একক। তাহলে এর একক কত আছে? 200 আর। এটা কোন অপশনে আছে? অপশন আমাদের মিলবে হচ্ছে বি এর সঙ্গে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? তারপরটা যেটা বলেছে যে এম ভর এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতির কেন্দ্রবিন্দুগামী অবিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত হবে? অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো করার জন্য জড়তার ভ্রামকের যে মান কত হবে, কার সাপেক্ষে কত হবে, তার জন্য আমাদের বইতে একটা 2.5 পাতার একটা ছক আছে, লম্বা ছক। এই ছকটা কিন্তু আমাদের সবারই মুখস্থ করা দরকার আছে। কার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়, এই ছকটা কিন্তু মুখস্থ না করে এই অঙ্কগুলো বেসিক্যালি করা যায় না। কারণ জড়তার ভ্রামকের মানটা কিন্তু আমাদের জানতে হয়। কি বলেছে? একটা চিত্র বলেছে। এই চিত্রের সাপেক্ষে বলেছে কি এই বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী অবিলম্ব অক্ষ, অর্থাৎ
তলটা যদি এরকম থাকে তার সঙ্গে এইভাবে খারাপভাবে থাকবে, তলটা এরকম ভাবে আছে, বোঝা গেল? অর্থাৎ এই যে তলটা বলেছে তলটা এইভাবে আছে এবং এর সঙ্গে এইভাবে লম্বভাবে আছে, এই তলের সাপেক্ষে আমাদের যদি বলতে হয় অবিলম্ব, এই অবিলম্ব বরাবর কেন্দ্রবিন্দুগামী অবিলম্ব বরাবর আমাদের এই যথাভ্রামকের মান কত হবে। যথাভ্রামক কিন্তু চেঞ্জ হয়ে যায়, যখন আমি এই বিন্দুর জন্য বলবো তো যথাভ্রামক আলাদা, ঠিক আছে? আমি যদি এখন অবিলম্ব বরাবর তো যথাভ্রামক আলাদা, ঠিক আছে? যথাভ্রামক কিন্তু চেঞ্জ হয়ে যায়, কার সাপেক্ষে ঘুরছে তারপর ডিপেন্ড করে যথাভ্রামক কি হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যথাভ্রামক যেটা হবে এম আর স্কোয়ার বাই টু, এম আর স্কোয়ার বাই টু, এটাই আমাদের যথাভ্রামক আই এর মান হবে এই ক্ষেত্রে, বোঝা গেল? এটা হচ্ছে মুখস্থ করতে হবে, এম আর স্কোয়ার বাই টু। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 7। ক্লিয়ার হলো? অপশন সি হচ্ছে এটার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা সরু রিং এর কেন্দ্রবিন্দুগামী এবং হচ্ছে তলের সঙ্গে লম্বকের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো চক্রগতির ব্যাসার্ধের সূত্র কি আছে? চক্রগতির ব্যাসার্ধ বের করতে গেলে সূত্র হচ্ছে যে কে ইজ ইকুয়াল টু, আমরা যদি অঙ্কটা করি এখানে একটা বৃত্তাকার রিং নিয়েছে, তো বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা সরু রিং এর কেন্দ্রবিন্দুগামী ও তলের সঙ্গে অবিলম্ব অক্ষ হিসেবে চক্রগতির ব্যাসার্ধ, মানে এই ক্ষেত্রেই বলেছে, এই কথাটাই বলেছে, কিন্তু সেটা বলেছে রিং এর জন্য, এটা তো চাকতি বলেছিল, ওটা বলেছিল রিং এর জন্য। রিং এর জন্য তার আয়ের মানগুলো চেঞ্জ হয়ে যাবে, একই হবে না, ঠিক আছে? তো তার সেক্ষেত্রে তার এগিয়ে যাবে, সেক্ষেত্রে বলছে কোশ্চেন নাম্বার 8 চক্রবর্তীর ব্যাসার্ধের সূত্র হচ্ছে কে ইজ ইকুয়াল রুট ওভার আই বাই এম, রুট ওভার আই বাই এম, আই মানে জড়তার ভ্রামক আর এম মানে হচ্ছে ভর। তাহলে এই ক্ষেত্রে আমাদের রিং এর ক্ষেত্রে যদি অবিলম্ব বরাবর যদি আমাদের যায় অক্ষরটা, তাহলে তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে এম আর স্কোয়ার, ঠিক আছে? বাই কত হবে, বাই এম হবে, এম এম কেটে যাবে, রুট ওভারের মধ্যে কত হবে তাহলে আর স্কোয়ার, সেখান থেকে বেরোবে কত আর, তাহলে আর হচ্ছে আমাদের এর ক্ষেত্রে অ্যান্সার অপশন সি, এটা হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার, বোঝা গেল? এক্ষেত্রে কত হচ্ছে উত্তর, অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার, বোঝা গেল? কি করলাম, এটা গেল কোশ্চেন নাম্বার 8। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 9, যে একটু বড় অঙ্ক হবে, ঠিক আছে? এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কোশ্চেন নাম্বার 9, সেটা আমরা দেখবো। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, এই কোশ্চেন নাম্বার 9 বলছে একটি ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি তার দুই হাত প্রসারিত করে টেবিলের নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে। কিন্তু কি করেছে, এটা ঘূর্ণায়মান টেবিল, ভালো করে বোঝার দরকার আছে। ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে, ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝতে হবে এটা। এই ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে কি করছে, একটা ব্যক্তি এই টেবিলের উপর দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কি করছে, সে কিন্তু দুহাত প্রসারিত করেছে। তো এখানে দাঁড়িয়ে থাকলো, এই দাঁড়িয়ে কি করছে, সে দুহাতকে প্রসারিত করছে, ঠিক আছে? ঘূর্ণায়মান টেবিল, কিন্তু এই টেবিলটা কিন্তু ঘুরছে, এই টেবিলটা কিন্তু ঘুরছে, এই টেবিলটা কিন্তু ঘুরছে। তো ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে দুহাত প্রসারিত করছে, নির্দিষ্ট কৌণিকে আবর্তন করছে। ব্যক্তির হঠাৎ বাহু দুটিকে কাছে নিয়ে এলো এবং জড়তার ভ্রামক আগের মানে 75% হয়েছে, তার আবর্তন গতি কত হবে? অবশ্যই কিন্তু আমরা যখন এই ঘূর্ণায়মান টেবিলের উপর যখন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যখন ঘুরছে, তখন সেক্ষেত্রে কি হবে বলো তো? সেক্ষেত্রে কিন্তু তার টেবিলটা ঘোরার সাথে দেখে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ করছে না, অর্থাৎ বাহ্যিকভাবে কোনো বল যা হচ্ছে টেবিলের ভেতরে, মানে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ ওর উপর হচ্ছে না, যা হচ্ছে টেবিলের অভ্যন্তরীণ একটা বল এটা। অর্থাৎ এক্ষেত্রে টর্কের মান কত হবে, টর্কের মান কিন্তু 0, বাহ্যিকভাবে যদি বল প্রয়োগ করা হচ্ছে না, তো এক্ষেত্রে টর্কের মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। আর টর্কের মান যেখানে 0 হয় সেখানে কিন্তু রৈখিক মানে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে আমরা বলতে পারি আয়ন ওমেগা 1 সমান সমান I2 ওমেগা 2। তাহলে কি লিখলাম, এই আয়ন ওমেগা 1 I2 ওমেগা 2 মানে, অর্থাৎ এক্ষেত্রে কৌণিক ভরবেগ কি আছে, সংরক্ষিত আছে। কৌণিক ভরবেগ যদি সংরক্ষিত থাকে, তার মানে আয়ন ওমেগা 1 মানে হচ্ছে প্রাথমিক জড়তার ভ্রামক, I2 মানে হচ্ছে অন্তিম জড়তার ভ্রামক, ওমেগা 1 মানে হচ্ছে প্রাথমিক কৌণিক বেগ, এটা হচ্ছে অন্তিম বা চূড়ান্ত কৌণিক বেগ। বোঝা গেল এদের পরিচয়টা? হচ্ছে আয়ন মানে প্রাথমিক আর I2 মানে হচ্ছে অন্তিম বা চূড়ান্ত। এটা হচ্ছে জড়তার ভ্রামক, এটা এতক্ষণ এত অঙ্ক করলাম, সে বোঝা যাচ্ছে আই মানে জড়তার ভ্রামককে বোঝায়, আই মানে কি জড়তার ভ্রামক, আর ওমেগা মানে হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে কি হচ্ছে, কৌণিক বেগ, ভরবেগ না কৌণিক বেগ, ঠিক আছে? তাহলে আয়ন ওমেগা সমান I2 ওমেগা 2 বোঝা গেল। কেন হলো, কারণ বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। আমরা এখানে একটা কোশ্চেনে করেছিলাম, যে ওই কোশ্চেন নাম্বার 2তেই করেছিলাম, বাহ্যিকভাবে বল প্রয়োগ না করা হলে, টর্ক প্রয়োগ না করা হলে, বল প্রয়োগ না করলে হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষিত হয়। আর যদি টর্ক প্রয়োগ না করা হয় ঘূর্ণায়মান হচ্ছে বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপরে, যদি টর্ক প্রয়োগ না করে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু কৌণিক ভরবেগ যেটা, সেটা কিন্তু সংরক্ষিত থাকে। ক্লিয়ার? আর সংরক্ষিত থাকলে সংরক্ষণ সূত্র কি, আয়ন ওমেগা 1 সমান কনস্ট্যান্ট। আয়ন ওমেগা 1 সমান কনস্ট্যান্ট হলে কি লিখতে পারি আমরা, আয়ন ওমেগা ইকুয়াল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আয়ন ওমেগা 1 সমান I2 ওমেগা 2 হবে, ঠিক আছে? এটা তো বলা যেতে পারে। তার মানে আয়ন ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2 লিখতে পারি আমরা। এখান থেকে আমাদের বলেছে যে আগে জড়তার ভ্রামক কি হচ্ছে, আগের মানের কথা হচ্ছে, আগের মানে 75% হচ্ছে। তার মানে আমরা যদি I2 এর মানটা যদি এখন একটু বের করি, তাহলে I2 মানে কত হবে,
75% ইন্টু কত হবে আয়ন ইন্টু 75%, তার মানে আয়ন ইন্টু কত 75 বাই কত 100, তার মানে 0.75 আয়ন লিখতে পারি, এটা 0.75 আয়ন। I2 মানে কত হলে 0.75 আয়ন, ঠিক আছে। আমি যদি এইভাবে লিখি, এইভাবে লেখা যেতে পারে 3 পঁচিশ 4 পঁচিশ 100, অর্থাৎ 3 আয়ন বাই 4, এভাবে লিখলেও কিন্তু লেখা যেতে পারে 3 আয়ন বাই 4। আমরা ওইভাবে লিখছি, যখন দশমিকে আমরা আনবো না, দশমিকে আনলে কিন্তু কাটাকাটি পরে আবার আমরা ভগ্নাংশে আনতে হবে, তো ওই জন্য আমরা প্রথম থেকে ভগ্নাংশে লিখি, কারণ কাটাকাটি যাবে লাস্টে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি 3 আয়ন বাই 4। এখন এই সমীকরণ যদি আমরা বসাই তাহলে কি হবে, এই সমীকরণ যদি আমরা বসাই তাহলে আর কি হবে, আমরা আয়ন ওমেগানে যাই, আয়ন ওমেগান রাখলাম, I2 এর জায়গায় লিখলাম 3 আয়ন বাই 4 ইন্টু ওমেগা 2। এখন এখান থেকে কি হচ্ছে, এখান থেকে যদি আয়ন কেটে যায় তাহলে ওমেগা 2 এর মান কত হবে, তাহলে আমরা ওমেগা 2 পেতে পারি। অন্তিম যে কৌণিক বেগ আছে সেটা বেরোবে, ওমেগা 2 মানে কত হবে 4/3 ওমেগা 1, বোঝা গেল। তাহলে I2 এর মান কত হয়েছিল 3/4 আয়ন, আর এর মান হচ্ছে 4/3 ওমেগা 1, বোঝা গেল। তাহলে আমরা ওমেগা 2 বা চূড়ান্ত যে আমাদের জড়তার ভ্রামক এবং চূড়ান্ত যে কৌণিক বেগ, এই দুটো ভ্যালুই কিন্তু আমরা পেয়ে গেলাম, বোঝা গেল। এই দুটো ভ্যালুই কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের প্রাথমিক গতিশক্তি আর চূড়ান্ত গতিশক্তি বের করতে হবে, ঠিক আছে। কারণ আমাদের বলেছে যে আবদ্ধ গতিশক্তির কতটা বৃদ্ধি বা হ্রাস হবে, কি ঘোড়াটি হবে সেটা আমাদের জানাতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করবো, এখানে হচ্ছে আমাদের প্রথমে প্রাথমিক গতিশক্তি কি হয় দেখে নিই। কি হয় যদি প্রাথমিক আবদ্ধ গতিশক্তি, এটা ঠিক আছে। তো প্রাথমিক আবদ্ধ গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি যদি কেয়ার হয়, তাহলে আমরা বলতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার, এটা আমরা বলতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখন যদি প্রাথমিকের ক্ষেত্রে কি হবে, দুটোই অন হয়ে যাবে, তাহলে হাফ আয়ন ওমেগা 1 স্কোয়ার। কারণ অন্তিম গতিশক্তি কত হবে, হাফের জায়গায় হাফ থাকবে I2 ওমেগা 2 তার স্কোয়ার। এবার এখানে নিঃসন্দেহে মানগুলো বসাতে হবে, তাহলে হাফ বসালাম, I2 মানে কত 3 আয়ন বাই 4 ইন্টু ওমেগা 2 মানে কত, ওমেগা 2 মানে হচ্ছে 4/3 ওমেগা 1 তার স্কোয়ার, তাহলে কত হবে 4/3 ওমেগা 1 তার স্কোয়ার, বোঝা গেল কি হবে 4/3 ওমেগা 1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা হাফ ইন্টু 3 আয়ন বাই 4 ইন্টু 4 4 16/3 9 ওমেগা 1 স্কোয়ার। কাটাকাটি করো, 4 4 16 3 3 9, তাহলে কত হবে। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি এই 4/3টাকে আগে নিয়ে আসছি, আগে নিয়ে আসলে কত থাকবে, তাহলে হাফ আয়ন ওমেগা 1 স্কোয়ার দেখো পড়ে আছে এর মধ্যে। এই 4/3কে যদি আমি আগে নিয়ে আসি তাহলে আমার হাফ আয়ন ওমেগা 1 স্কোয়ার পড়ে থাকবে, তার মানে সেটা কার সঙ্গে সমান, তার মানে 4/3 k1 এর সঙ্গে সমান। এটা হলো k1 এর মান, আমরা আগেও দেখো লিখেছি k1 মানে এটা লিখেছিলাম, যে k1 এর মানের সঙ্গে কিন্তু ওটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে k2 এর মান কত হচ্ছে 4/3 k1, তাহলে কতটা পরিবর্তন হচ্ছে, উপরে বড় তলায় ছোট, তাই তো, মানে এই মানটা কিন্তু বড় হবে অ্যাকচুয়ালি। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা যে গতিশক্তির যে বৃদ্ধি বা পরিবর্তন কতটা বৃদ্ধি পেল সেটা যদি বের করি, তাহলে আমরা লিখতে পারি যে গতিশক্তি বৃদ্ধি লিখে দিলাম সরাসরি। কেন বৃদ্ধি লিখছি, কারণ আমরা বুঝতেই পারছি বৃদ্ধি হবে, কারণ আমার মান 4/3 মানে কত, মানে একের থেকে তো বেশি, মানে সেটা কিন্তু অবশ্যই বড় হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে k2 মাইনাস k1, তার মানে 4/3 k1 মাইনাস k1, তার মানে কত 3 লসাগু হবে, এখানে কত হবে 4 4k1 মাইনাস 3k1, তার মানে 1/3 k1। এটাই কিন্তু আমাদের এতটা পরিবর্তন। তো শতকরা পরিবর্তন যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, এরকম কতটা গতিশক্তি বৃদ্ধি বাই প্রাথমিক গতিশক্তি ইনটু 100%, এটা তো সূত্র। তাহলে শতকরা বৃদ্ধি বের করতে হলে কি করতে হবে, গতিশক্তি কি হবে শতকরা বৃদ্ধি করতে গেলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা কতটা 1/3 k1 বাই প্রাথমিক গতিশক্তি, প্রাথমিক কত ছিল k1 ছিল, k1 ইনটু কত ইনটু 100%, বোঝা গেল। k1 কেটে যাবে, তাহলে 1/3 ইনটু কত হবে 100% হবে, 1/3 ইনটু 100 মানে 100/3, 100/3 মানে 33%, 33.33%, এতটা কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে, ঠিক আছে, 33.33% বৃদ্ধি। অপশন 33.3% বৃদ্ধি পাবে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এটা কোন পরীক্ষায় এসেছিল, IIT 2004 সালে এটা এসেছিল, ঠিক আছে। 33.33% আমার কি হবে বৃদ্ধি হবে, আশা করি বোঝা গেল।